পুচকে, কোথায় চললি হনন করে? গুলি খেলবি? আয়, আজ নতুন নতুন গুলি কিনেছি, এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরা চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। যাবি নাকি গুলটে? গোপাল দাদুর কাছে? গোপাল দাদু খুব মজার লোক, অনেক অনেক গল্প জানে। তুই কি করে জানলি? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি নিয়ে বসে আছি কেন? চল চল, তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই 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 দাঁড়া, আমিও যাব। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা বুঝলি, আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি। রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প। বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবে এই বেশ আনন্দে কাটছিল বুঝলি। একদিন হলো কি, মুখে মারলি, মুখে 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 এই যে মুখে এই মুখে। না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো, আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘুরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে এ বাবা, ছি 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 ছি। কি স্বপ্নের ছিলি রে বাবা, নিজের বউ কি শুদ্ধ ছড়ে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা স্বয়নে স্বপ্নে আমার পেছনে লেগে আছে। আমার জীবন একেবারে জেরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান, ও আসলে হচ্ছে হচ্ছে আমার শনি, আমার আমার কি বলে ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি, এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার এবার খেমা যাও বাবা, আমার আস্তে আস্তে পেটে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ, আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব, তখন আমি চাই না আমার যে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। কোপাল, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে, আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাঁড় দাঁড়, না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও।
ও যদি মহারাজকে মন্ত্র পড়ে বশ করতে পারে, তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর বুক তাড়িয়ে ছাড়ব। আমার নামও গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। তোর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো। আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ বন্ধ করে দিন। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন? বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? হ্যাঁ, আমি হুকুম মানি না। বেশি কথা বলেছ কি? সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর আজ বেশি পয়সা চাই, হ্যাঁ তাই না? তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো, বেটা বদমাইশ চোর, বেরো। মার মার বেটাকে মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী? ভগবান গতকাল সারাদিন আসেনি, আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। না, আমি বড়ই অস্থির বোধ করছি। মহারাজ, আমি খবর নিয়েছি, ভগবানের খুব জ্বর, একেবারে বেহুঁশ হয়ে আছে। কদিন ধরে যা স্নানের ঘটা। কেন এত স্নান কেন? নিজেকে ফর্সা করার জন্য। দেখতে তো ওই কালো ভূত, খালি খালি জল ঢাললে কি গায়ের রং পরিষ্কার হবে? হ্যাঁ, ও তাই নাকি? কিন্তু আমি তো ভগবানের রূপে মুগ্ধ নই, আর কথায় মুগ্ধ। তো এতে আবার এত কাণ্ড করা কেন? না না মহারাজ, ও একটা হাভাতে গোছের লোক, কোনোদিন ভাবেইনি রাজসভায় ঢুকতে পারবে, তাও আবার আপনার প্রিয় পাত্র হয়ে। ওদিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে তো ওস্তাদ, আর একটু হাসটানেরও স্বভাব আছে মহারাজ। সে কি, এ কথা তোমরা জানতে? হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমরা ওকে খুব একটা ঘাঁটাতাম না, খালি চোখে চোখে রাখতাম। তবে মহারাজ, আজ শুনলাম ওই জ্বরটা একটু বেশি মাত্রায় হয়েছে। ভগবান একেবারে বেহুশ মহারাজ। এখনই এখনই রাজবৈদ্যকে পাঠান, সে একবার অবস্থাটা দেখে আসুক। মহারাজ, আপনি দুঃখ পাবেন বলে এতক্ষণ আপনাকে বলিনি।
আজ সকালে আমিও ভগবানের বাড়ির পাশ দিয়ে আসবার সময় ভগবানকে দেখে এসেছি। সে সত্যি অন্তিম শয্যায়। আমি কিছু ঔষধ প্রয়োগ করে এসেছি, কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? তাহলে মহারাজ একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমার ভালো লাগছে না। আমি আমি এখন একটু একা থাকতে চাই, একা। হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আপনি আমায় বাঁচালেন বৈদ্যরাজ। এদিকে তো সবই ঠিকঠাক হলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারবে? সেই জন্যই তো আমাদের যেতে হবে ভগবানের বিশ্ব বকাটে ছেলের কাছে। শুনেছি ছেলেটি প্রচন্ড নেশাখোর। ওটাকে একবার বাগে আনতে পারলেই কেল্লা পথে। এই যে বাবাজি, তুমি তো ওই ভগবানের ছেলে। শোনো, কি শুনবো জ্যাঠামশাই? তোকে 10টা টাকা দেবো, নিবি? নিবি? নিবি মানে? আলবাত নেব। কি করতে হবে? কার সাথে মারপিট করতে হবে শুধু সেইটা বলুন। কিচ্ছু মারামারি নয়, কিচ্ছু মারামারি নয়। কাল শুধু ভোরে গলায় কাছা বেঁধে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবি যে তোর বাবা ভগবান মারা গেছে। বলেন কি জ্যাঠা, জ্যান্ত বাপকে মেরে ফেলবো? আরে বোকা, আসল কথাটা শোন না। তুই যদি এই কথা গিয়ে রাজামশাইকে বলিস, তাহলে রাজামশাই না তোকে অনেক টাকা দেবে। আমি পাইয়ে দেবো রে বোকা। তোর বাবাও বেঁচে থাকবে, আর তুইও টাকা নিয়ে ফুর্তি করবি। তুমি? বাবা নেই, বাবা নেই, কাঠ নেই, শ্রাদ্ধ নেই, ফুল নেই, মালা নেই, পয়সা নেই। এ কি সংবাদ শোনালে আমার? নেই রাজামশাই, খুব জ্বর বেড়ে গিয়েছিল বুঝি? পয়সা নেই, পয়সা নেই। তোমার বাবা আমার বড় প্রিয় পাত্র ছিল গো। পয়সা নেই রাজামশাই, পয়সা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভগবানের শ্রাদ্ধ শান্তির জন্য বাবাজির হাতে 500 টাকা প্রদান করো। 500? মোটে 500 টাকা রাজামশাই? ও, কম হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকাই দিচ্ছি। 1000 টাকা? কিন্তু কাজকর্ম ভক্তি ভরে করো কিন্তু। আই, কে আছিস? বাবাজির হাতে 1000 টাকা দে, বেচারা একটু ভালো করে শ্রাদ্ধ শান্তি করুক। জয় রাজামশাই, জয়। আজ 15 দিন হয়ে গেল তীর্থের কাকের মতো রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। হতচ্ছাড়ারা আমার কোনো কথাই শুনতে চায় না, ঢুকতেও দেয় না। ঠিক আছে ঠিক আছে, এবারে আমিও ব্যাকা পথ ধরেছি। এবার মহারাজের দেখা পেলেই ব্যাস। ওই তো কারা যেন এদিকেই আসছে। আমি গাছটায় উঠে পড়ি।
না মহারাজ, আমি আমি আপনার ভগবান। ওরে বাবা, ভূত, সরে আসুন মহারাজ, সরে আসুন। বেটা ভূত হয়ে অনিষ্ট করতে এসেছে। না মহারাজ না, আমি মরিনি। মরলে তো আমাকে দেখতে পেতেন না। আমাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ বলুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? যখন অসত্য গাছ থেকে নামলো তখন তো দেখেছিলুম, এখন তো কই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কই মহারাজ, আপনার সামনে তো কিচ্ছু নেই মহারাজ। আমরা মাঠ, গাছপালা, আকাশ ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না মহারাজ। সে কি? ও তবে কি আমি সত্যি মরে গেছি? হ্যাঁ, আমি ভূত? ভূত আমি? ভগবানরা আমার অন্নে ধুলো দেবে? কেমন দশচক্রে জলজান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি। বাবা, আমার নাম সবাই জানে। কি আর হবে, আমার কাছে গোহারান হেরে মুখে চুনকালি মেখে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে সরে পড়ল। আর আমিও আগের মতোই মহারাজের প্রিয় পাত্র হয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলুম। না না না, আর নয়। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে আশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা, কাল আবার গল্প বলবো, কেমন? কি ব্যাপার মন্ত্রী, আজ রাজসভায় এত খালি খালি কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আসলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। বাবা, সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলি দেখা না করি? আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। কি দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি? আরে আমিটাকে বাবারে! কি মুশকিল? আরে আমি মুশকিল? আরে এই আমিটাকে? ওরে বাবারে, বেরিয়ে গেল। ওরে বাবা! উফ, আমি রানী। রানী রানী তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো। কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার ৫-৬ দৌড়লে। আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার যেতে হবে। আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে।
ওরে ওরে কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না। রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। আহ, কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা, আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। আহ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবোই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে, যাচ্ছে তাই হচ্ছে। সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? অৎস
তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো, গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই, আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ, আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস, ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপর এটা বেটে ওটা থেতো করে কি সব ওয়াথু। গিন্নি, এ যে সে এলাং ঠেলাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব? গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? কিচ্ছু ভালো লাগছে না, গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দা তো বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে, কিন্তু সাবধান, আমার নাম নেবে না।
কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রোজকার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাহ, দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ মাত্র 2 টাকা। নিয়ে যান একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না, না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। আর পাচ্ছি না গো, ছেড়ে দাও না, আর পাচ্ছি না, থামবি না আর পাচ্ছি না। তাহলেই কিন্তু ফুটিয়ে দেবো। ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। এ কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো। থামবি না, 54। কি হলো? এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ, খুব খারাপ। কি রে, ওরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? মামা কে বল বল বল, নামটা বল। মন্ত্র মন্ত্রী? কিরে থামলি কেন? চালিয়ে যা ওর বস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দেবে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে? এই চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও, আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি। এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। এ কি, তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো। এ কি করছো তোমরা? ছাড়ো আমাকে ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে পুরোটা খাও, পুরোটা খাওয়া। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। এ কি হলো? আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? কত চাই? বেটা ছেলে, আমাকে এই ওষুধ খাওয়ানোর তালে ছিলে? এবার কেমন জব্দ? সারা গায়ে তো শিং বেরিয়েছে। ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। কেউ হাসো গো, এবার করে সারা গায়ে শিং নেই। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে সাজা। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে। এই
মহামান্য নবাব বাহাদুর এই আমায় পাঠিয়েছেন। নবাব বাহাদুরের দূত? বাহ বাহ বাহ, কি সৌভাগ্য আমার! বলো বলো দূত, কি সংবাদ এনেছো তুমি? নবাব বাহাদুর এই পত্রখানি আপনাকে পাঠিয়েছেন মহারাজ। পত্র? মন্ত্রী বলুন মহারাজ। আহা, পত্রখানা পড়ে শোনাও তো। হ্যাঁ পড়ি। প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন হলো মুর্শিদাবাদে দুজন সাহেব এসে উপস্থিত হয়েছে। খুবই ভদ্রসভ্য, আমাদের সাথে ওরা ব্যবসা করতে আগ্রহী। আহা, এই তো খুব ভালো খবর। পড়ো পড়ো মন্ত্রী, বাকিটা পড়ো। ওরা আমাদের এখান থেকে চাল, আম, সিল্ক এসব কিনতে চায়, পরিবর্তে ভালো টাকা দেবে। বাহ 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 বাহ। আমাদের সাথে ওদের চুক্তি এক প্রকার পাকা। ওরা একবার কৃষ্ণনগরেও ঘুরে যেতে চায়। এ তো অতি উত্তম প্রস্তাব। তা কবে কৃষ্ণনগর আসবেন? আগামী সপ্তাহে ওরা তোমার ওখানে পৌঁছাবে। দেখো, বিদেশি অতিথিদের যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। না 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 না, আরে যত্ন অতি ত্রুটি হবে কেন? হ্যাঁ শোনো শোনো দূত, তুমি নবাবকে গিয়ে বলবে, বুঝলে, ওদের আমরা একেবারে জামাই আদরে রাখবো। একে অতিথি, তার উপর আবার সাদা চামড়ার লাল মুখ সাহেব বলে কথা। না, সাদা চামড়ার প্রতি আমাদের জাতের হ্যাংলা মেটে আর গেল না। সাহেব যত সব। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু ওই বিদেশিদের পথ চিনিয়ে এই কৃষ্ণনগরে নিয়ে আসবে কি? হ্যাঁ, ওই আমাদের উজির সাহেব। বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। এবার তাহলে আসি মহারাজ। হ্যাঁ, আসবে বই কি, নিশ্চয়ই আসবে। তবে তার আগে একটু জলযোগ করে যাও। আরে এই সেনাপতি, একে একে একটু অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। এই যে তোমরা সবাই শুনলে তো, আগামী সপ্তাহে দুজন সাহেব আসছে আমাদের এই কৃষ্ণনগরে। তাই বলছি কি, সকলে এখন থেকেই কাজে লেগে পড়ো। কি কাজ মহারাজ? নেকা ষষ্ঠী। কি কাজ বুঝতে পারছো না? না, আমি বুঝতে পেরেছি মহারাজ। কি বুঝেছো? এই আপনার রাস্তাঘাট, রাজপ্রাসাদ এইসব পরিষ্কার করা। তারপর? ওদের মানে সাহেবদের পছন্দ মতো ভালো ভালো পদ রেঁধে খাওয়ানো। তারপর আমাদের এই কৃষ্ণনগরে ভালো ভালো জিনিসপত্র ওদের উপহার দেওয়া। বাহ 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 বাহ, চমৎকার বুঝেছো, চমৎকার। এই না হলে আমার মন্ত্রী গোপালের ঘটে যা ঢোকেনি, তোমার মাথায় কি সহজে তা পুট করে ঢুকে গেল। দেখো গোপাল, দেখো, দেখে শেখো। সে না হয় শিখবো, কিন্তু কিন্তু আপ্যায়নের যে ফিরিস্তি শুনলাম, তাতে তো মনে হচ্ছে শুধু জামাই আদর নয়। তাহলে আবার কি আদর? জামাইয়ের পিতৃদেব, মানে ওই বেয়াই খাতি। তা তুমি ওই বেয়ান বেয়াই যাই বলো না কেন, সাহেব অতিথি বলে কথা, সামান্য এইটুকু খাতির যত্ন তো করতেই হবে, বলো। তা করুন, ক্ষতি নেই, তবে ওই বাড়াবাড়িটা না করলেই মনে হয় মঙ্গল। গোপালের কথা ছাড়ুন তো মহারাজ, সবটাতেই ও ড্যাগরা দেওয়া স্বভাব। নিজে তো একবারই কিছু করবে না, উপরন্ত পেছন থেকে শুধু খুঁত ধরবে। এটা তুমি কিন্তু একেবারে হক কথা বলেছো। গোপাল দিনকে দিন কেমন বেরসিক হয়ে যাচ্ছে কি আর সাধে? আপনার নবাব বাহাদুরের ইদানিং বড় বেশি সাহেব প্রীতি আমার বিশেষ পছন্দ হচ্ছে না। কেন কেন? ওই ঘরের ঠাকুর ছেড়ে বিদেশের ঠাকুর পুজো করা আমার ভালো লাগে না। দেখো গোপাল, তোমার ভালো লাগা না লাগার ওপর তো ভরসা করে আর মহারাজের রাজকার্য চলবে না। সে তো বটেই, সে তো বটেই। তুমি ভাঁড়, তাই এসব রাজনীতির ব্যাপারে নাক না গলিয়ে বরং ভাঁড়ের মতোই থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনারা সাহেব নিয়ে যত খুশি নৃত্য করুন, আমি না হয় সেই নাচের তালে তালে ঢোল বাজাবো। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সাহসটা দেখলেন? হ্যাঁ দেখলেন, রাজসভা থেকে চলে যাওয়ার আগে আপনার অনুমতিটা পর্যন্ত নিল না। হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও, ওর কথা ছেড়ে দাও, যেতে দাও তো ওকে। আরে সাহেবদের কদর ও উজবুকটা কি বুঝবে? মহারাজ বলছিলাম কি, এই সব করতে গেলে তো বেশ কিছু টাকা লাগবে। এই টাকার জন্য ভেবো না, যতটা দরকার পড়বে রাজকোষ থেকেই নিয়ে নেবে। মহারাজের আদেশ শিরোধার্য। আর হ্যাঁ, বলুন মহারাজ। সেনাপতিকে তোমার সহকারী হিসেবে নিয়ে নিও, কেমন? এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ।